জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। ফেনীর ছাগলনাইয়াতে বিপ্লব ও সংহতি সমাবেশ করছে বিএনপি। বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে সরাসরি চলে যাচ্ছে। আপনি দয়া করে অতি অল্প সময়ের মধ্যে এই 15 বছর আওয়ামী লীগ যে জঞ্জালগুলো সৃষ্টি করেছে, আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। তার একদিকে রাজনৈতিক কাঠামো, অন্যদিকে অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। আর নিজেরা লুট করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করে দিয়েছে। আজকে সেই জঞ্জালগুলো সাফ করে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। সবাই যেন তার নিজের পছন্দ মতো ব্যক্তিকে বা দলকে ভোট দিতে পারে, সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে। তাই তো নাকি? আমার ভোট আমি দেব যাকে খুশি, তাই না? কি আপনারা তো ভোট চান নাকি? সবাই ভোট দিতে চান? এই যে ছেলেরা যারা ভোট দিতে পারোনি, গত 3 টার্ম পারোনি না, ইলেকশন হয়েছিল, ভোট কেন্দ্রে যাওয়া যেত, আমরা ওই ভোটটা ফেরত চাই। আমার ছেলেরা তারা ভোট দিতে চায়। আমরা বুড়ো মানুষ যারা আছি, আমাদেরও শেষ ভোটটা আমরা দিতে চাই, দিয়ে আমরা আমাদের প্রতিনিধি পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করতে চাই। আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই। আমরা একটা ঝগড়া মুক্ত, একটা বিবাদ মুক্ত, বিষমবাদ মুক্ত বাংলাদেশ করতে চাই। প্রত্যেকবার নির্বাচন আসবে আর আমরা মারামারি কাছাকাছি করবো, এই নির্বাচন চাই না। এই জন্য আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম দিয়েছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরে যা কিছু দিয়েছে এই দেশকে তো বিএনপি দিয়েছে। আওয়ামী লীগ 1975 সালে বাকশাল তৈরি করছিল, মনে আছে? বয়স্ক মানুষ আছে, একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল। সব দল বন্ধ, সব কিছু শেষ হয়ে যাবে, শুধু তারা একা থাকবে, সমস্ত দল নিষিদ্ধ, পারে নাই রাখতে। তারপরে শেখ মুজিব চলে গেছে, আবার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব প্রথমে এসেই বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। ওই যেখানে লেখা আছে না আপনার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, এটা ওই 7ই নভেম্বর আবার তিনি নতুন করে সামনে এসে সেই বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নতুন করে অর্থনীতির মুক্তি দিয়েছিলেন, সংবাদপত্র মুক্ত করে দিয়েছিলেন। সেই জন্য আমরা বলি ওই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছিল। ফেনীর ছাগলনাইয়াতে কথা বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে যুক্ত ছিলাম আমরা। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের জেরে উত্তেজনা বিরাজ করছে সায়েন্স ল্যাব মোড়ে। সবশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবরাজ দেব। দেবরাজ, জানাবেন যে কি কারণে এই পরিস্থিতি তৈরি হলো এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানকে কি বলছে তারা? আমরা এই মুহূর্তে আছি একদম ঢাকা কলেজের যে মূল ক্যাম্পাসটি রয়েছে সেটির সামনে। সেখানে কিন্তু কিছুক্ষণ প্রায় 2 ঘন্টা ব্যাপী কিন্তু ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজ, দুটি পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা প্রায় দীর্ঘ সময় ধরে কিন্তু সেই সংঘর্ষ দেখছিলাম। মূলত ঘটনার সূত্রপাত ঘটে আপনার 2 শিক্ষা প্রতিষ্ঠানেরই যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা রয়েছে তাদের মাঝে, এবং সেখান থেকে কিন্তু পুরো আসলে দুটি শিক্ষা প্রতিষ্ঠানেরই কিন্তু আসলে সকল শিক্ষার্থীদের মধ্যে এই যে সংঘর্ষ এটি ছড়িয়ে পড়ে। আমরা যখন 4টা নাগাদ এই সায়েন্স ল্যাব মোড়টিতে এসে উপস্থিত হই এই পরিস্থিতি দেখার জন্য, সেই সময় কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে 2টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই কিন্তু নিরাপদ দূরত্বে রয়েছিল সংঘর্ষ থেকে। তারা কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম তারা কিন্তু দুটি পক্ষের মাঝে
মাঝেই কিন্তু আসলে অবস্থান করছিল এবং এরপর থেকেই কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীদের উপরে কিন্তু আবার পরিস্থিতির কারণে কিছু উত্তেজিত শিক্ষার্থী আসলে ইট পাটকেল নিক্ষেপ করার পরে কিন্তু পরিস্থিতি আবারও গরম হয়ে যায় এবং সেই প্রেক্ষাপটে কিন্তু পুলিশ টিয়াশেল এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে মারে, যার কারণে কিন্তু পরিস্থিতি আবার নিয়ন্ত্রণে চলে আসে এবং শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং এক পর্যায়ে শিক্ষার্থীরা কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা যার যার যে ক্যাম্পাস সেটিতে অবস্থান করেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা যখন তাদের ক্যাম্পাসের দিকে আসলে অবস্থান করতে নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু তারা আসলে ক্যাম্পাসে কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়াশেল মারে এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু এইখানে শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে। আমরা কিন্তু শিক্ষার্থীদের নানা রকম আসলে স্লোগান দিতে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে কিন্তু ভুয়া ভুয়া বলে কিন্তু স্লোগান দিচ্ছে এবং সেখানে কিন্তু বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আসলে নিবৃত্ত করার চেষ্টা করছে, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সেই দিকে কিন্তু আসলে মনোযোগী হচ্ছে না এবং তারা কিন্তু তাদের শিক্ষার্থীদের ওপরে হামলার কারণে কিন্তু শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে এমনটা দাবি করছে, যদিও কোনো কিন্তু এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো পক্ষই কিন্তু আসলে নিশ্চয়তা দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষগুলো এবং সেই সাথে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে তাদের ক্যাম্পাসে আক্রমণ করেছে, হামলা করেছে, সেটার প্রতিবাদে কিন্তু তারা আসলে ঢাকা কলেজের যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপরে কিন্তু তারা কিন্তু বিভিন্নভাবে আমরা আসলে চড়াও হতে দেখছি, যেখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে নিয়ন্ত্রণে নেই। তবে সাকিব, এটা বলছিলাম আসলে পরিস্থিতি কিন্তু আসলে এখন পর্যন্ত বলতে পারবো যে সংঘর্ষের যে ঘটনা সেটি কিন্তু থেমে গেছে, তবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু এক ধরনের বাকবিতণ্ডা হচ্ছে এবং এই পরিস্থিতিতে কিন্তু নিউ মার্কেট সড়কটি যান চলাচল একদমই বন্ধ রয়েছে। তবে সায়েন্স ল্যাব এবং মিরপুর রোডে কিন্তু যান চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে। তো সাকিব, আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্ডিন্যান্সের খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। দুপুরে সচিবালয়ের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে 1973 সালের এই আইনটির সংশোধিত অর্ডিন্যান্সের খসড়াটির অনুমোদন দেয়। বেলা 11টায় সচিবালয়ে প্রথমবারের মতো শুরু হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। বুধবারের এই সভা থেকে 3টি অধ্যাদেশ অনুমোদন দেওয়া উপদেষ্টা পরিষদ। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অর্ডিন্যান্স, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ আইন বাতিলের অধ্যাদেশ ও জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশও রয়েছে। পরে এ নিয়ে ব্রিফিংয়ে জানানো হয় 1973 সালের মানবাধিকার আইনকে যুগোপযোগী করতে প্রায় 20টি সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে বিবাদমান পক্ষগুলো চাইলে বিদেশ থেকে আইনজ্ঞ বা পর্যবেক্ষক নিয়োগ ও বিচার কাজ সম্প্রচার ও ধারণ করার সুবিধা অন্যতম। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। আমরা একটা মডার্ন হয়েছি, প্রোগ্রেসিভ হয়েছি, এটা আলাপ আলোচনা হয়েছে যে আমরা কোর্টের ডিসক্রিপশনে ছেড়ে দিতে পারি। কোর্ট হয়তো এগুলি পরবর্তীকালের রেকর্ড হিসেবে সংরক্ষণের জন্য তারা হয়তো অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে পারে। 1 মাসের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে করা গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সহ 8 সদস্যের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই গণহত্যা মামলায় সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। এর আগে কাশিমপুর কারাগার থেকে আনা হয় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ কাফি, মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত সুপার শাহিদুল আল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক ও ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক আরাফাত হোসেনকে। 3 সদস্যের ট্রাইব্যুনালের শুনানির শুরুতে আসামি পক্ষের আইনজীবী নিজের পক্ষে ওকালতনামা দাখিল করেন, যা আদালত মঞ্জুর করে নেন। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালের কাছে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় আসামিদের সম্পৃক্ততা তুলে ধরেন। পরে ট্রাইব্যুনাল 19 ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। তার বিরুদ্ধে জুলাই আগস্টের যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, তার বাইরেও বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে সব গুমের অভিযোগের তীরটি তার বিরুদ্ধে গিয়েছে। এভিডেন্স প্রিপেয়ার করার জন্যে আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত 1 মাস সময় দিয়েছেন। 19শে ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। শেখ হাসিনার প্রতিটি সংবাদ সম্মেলনে কোন সাংবাদিকের ভূমিকা কেমন ছিল তা প্রমাণ হিসেবে ধরে পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার, এমন কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা সভায় তিনি কথা বলেন। প্রেস সচিব বলেন, যেসব গণমাধ্যম শিক্ষার্থীদের আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেছে তাদেরকে জিজ্ঞেস করা হবে কি কারণে তারা এ ধরনের শব্দ ব্যবহার করেছে। এছাড়া ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলা হলেও সম্পাদক পরিষদ থেকে কোনো প্রতিবাদ জানানো হয়নি বলে উল্লেখ করেন তিনি। আন্দোলনে সাংবাদিকরা সম্মতি উৎপাদনের কাজ করেছেন বলে ধন্যবাদ জানান তিনি। আলোচনা সভা থেকে সাংবাদিকদের অভিন্ন এসবোর্ড, বেতন সুরক্ষা, স্বতন্ত্র মিডিয়া কমিশন গঠন সহ 8টি সংস্কার প্রস্তাব দেওয়া হয়। শিক্ষার্থীদের উপর হামলা করতে এদিন বাসসের যেহেতু জনগণের প্রত্যাশা ছিল সাংবাদিকরা এমন সরকারের কর্মী। আমাদের একটা কি এভিডেন্স হচ্ছে শেখ হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স। উনি 2009 থেকে 24শে জুলাই 2024 পর্যন্ত উনি অনেক, আমি মনে করি শখানেক হবে কিনা, উনি প্রেস কনফারেন্স করেছেন। প্রত্যেকটার কিন্তু বিবরণ আছে, কে কি করেছেন এগুলো দেওয়া আছে। গত 15 বছরে কি ধরনের ভয়াবহ জার্নালিজম হয়েছে সেটা জানেন। বা কিছু না পারলেও 1 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে, অনেকে যারা করেছেন, বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে, হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে, মিসক্রিয়েন্ট বলেছে, সেগুলো জানা উচিত। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ফের 5 দিন ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ জ্যাকবের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে আসামিদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের 10 এবং রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় জ্যাকবের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ডে নেয়ার যৌক্তিকতা তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী বলেন, তারা রূপনগর বা উত্তরার বাসিন্দা বা সংসদ সদস্য নন, শুধুমাত্র হয়রানি করতে তাদের এসব মামলায় আসামি করা হয়েছে। শুনানি শেষে আনিসুল হকের 5 দিন ও জ্যাকবের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া মোহাম্মদপুর, বাড্ডা, পল্টন, মিরপুর ও উত্তরা পশ্চিম থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু সহ মোট 8 জনকে। সোনারজ দেখায় সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, পলক জুনায়েদ আহমেদ পলক, কামাল মজুমদার, শাহজাহান খান, দীপুমণি, আনিসুল হক উনি রিমান্ডে যায়। আরেকজন হলো আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব রিমান্ডে যায়। নির্বাচন কমিশনের আইন ও বিধানে অনেক দুর্বলতা আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তবে ইসির যতটুকু অন্তর্নিহিত ক্ষমতা আছে তার প্রয়োগ না থাকা আরও বড় সমস্যা বলে মনে করেন তিনি। বুধবার দুপুরে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। এ সময় ইসি সচিব শফিউল আজিম বলেন, নির্বাচন কমিশনের কাজে যাতে কেউ বেআইনিভাবে হস্তক্ষেপ করতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় সংস্কার চায় ইসি সচিবালয়। ইন্টারফিয়ারেন্স কোত্থেকে কীভাবে হয় এবং এটা উইদাউট লফুল অথরিটি কীভাবে ইলেকশনকে কেউ হস্তক্ষেপ করে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং খোলামেলা আলোচনা করেছি। আইন কানুন বিধিবিধানকে আরও শক্তিশালী করা দরকার, আরও কার্যকর করা দরকার। কমিশনের ক্ষমতা এবং কমিশনের কার্যকারিতা কিভাবে বাড়ানো যায় সেগুলোর ব্যাপারে তার পরামর্শ ছিল। অভিজ্ঞতার আলোকে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে সেই সব বিষয়ে আলোচনা হয়েছে। কুড়িগ্রামের উলিপুরে এক জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন ও মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন মাথায় রেখে বিএনপির রাজনীতির পরিবর্তন আনতে হবে। আরও বলেন, শুধু স্লোগান দিয়ে রাজনীতি হবে না, বরং মানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে। রাজনীতি কিন্তু আগের মতো নাই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটে গেছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। মানুষের যে আকাঙ্ক্ষা, যে নতুন চিন্তা, যে ভাবনা, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপির রাজনীতিতে ঘটাতে হবে। ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে ব্লকেট কর্মসূচি। সবগুলো ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একদিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার সকাল 7:30 থেকে বিশ্ববিদ্যালয়ের সব ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এরই মধ্যে একজন ডেপুটি রেজিস্ট্রার সহ 4 জন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে মঙ্গলবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় ব্যাটারি রিকশার ধাক্কায় আফসানা রাচি নামে মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। ঢাকা মহানগরের মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রিকশা চালকরা। বুধবার সকাল থেকে রাজধানীর শেওড়াপাড়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। বিক্ষোভকারীদের দাবি, কোনো ধরনের কর্মসংস্থান না করে এভাবে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা অনুচিত। হাইকোর্টের নির্দেশ বাতিল না করা পর্যন্ত তার আন্দোলন চালিয়ে যাবেন। গতকাল ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে 3 দিনের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির বেঞ্চ। প্যাডেল চালিত বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশনের রিকশা মালিক ঐক্য জোটের করা রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স পেতে 2013 ও 14 সালে রিট করা হয়েছিল। তবে হাইকোর্ট ওই সময় রিট দুটি খারিজ করে দেন। 7 কলেজের স্বতন্ত্র পরিচয়ের জন্য বিশেষজ্ঞ কমিটি করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ঢাকা কলেজের 183তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, কিভাবে স্বতন্ত্র পরিচয় দেয়া যায় সেজন্য একটি কমিটি করা হয়েছে। এই কমিটি কলেজগুলো নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার কাজ শেষের দিকে। তিনি আরও বলেন, অপরিকল্পিতভাবে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরপর থেকেই কলেজগুলো নানা সমস্যা ও সংকটে রয়েছে। দাবি থাকলে রাস্তা অবরোধ না করে যথাযথ জায়গায় জানানোর আহ্বান জানান তিনি। বিশেষজ্ঞ কমিটি অতি শীঘ্র করতে যাচ্ছি সর্বোচ্চ স্তরে, যারা এই কলেজগুলোর একত্রিত একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবে, অবকাঠামো কি করে আরো বাড়ানো যায় এবং সেগুলোকে সমন্বিত ভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ কি করে দেওয়া যায়, সেটার নাম তোমাদের সকলের সাথে আলোচনা করেই দেয়া হবে। জুলাই আন্দোলনের সময় আহত বেসরকারি চাকরিজীবী মুরাদকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে থাইল্যান্ডে। শাহজালাল বিমানবন্দরে তাকে বিদায় জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর সায়েদুর রহমান। এ সময় সেখানে আরও ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আবু জাফর, নাগরিক কমিটির নেতা ডক্টর আহাদ। মুরাদ দীর্ঘদিন ধরে রাজধানীর নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত 18 জুলাই গুলশানে অফিস থেকে বাসায় ফেরার পথে মিরপুরের সেনপাড়ায় হঠাৎ তার ঘাড়ে গুলি লাগে। গুলি ঘাড়ের স্পাইনাল কর্ড ভেদ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। দীর্ঘ সময় আইসিইউতে থাকার পর গত 21 জুলাই থেকে এসডিইউতে ভর্তি ছিলেন তিনি। গুলির আঘাতে তার ঘাড়ের নিচ থেকে পুরো শরীর অচল হয়ে গেছে। সরকারের আন্তরিক সহযোগিতায় এবং সরকারের মাধ্যমে আমরা মুরাদকে, আমার ছোট ভাইকে থাইল্যান্ডে নিয়ে আসছে সুচিকিৎসার জন্য। চিকিৎসা সন্তুষ্ট আমরা এখন যে দুর্বলতা আছে
এটা রিহ্যাবিলিটেশন দরকার, কিন্তু তার স্টেবিলাইজেশন, রিসাসিটেশন, ভাইটালস হওয়ার শুধু তার হাত পা যে তার নড়াচড়ার যে অক্ষমতা আছে যদি সক্ষমতা ফিরে আসে এর জন্য বাইরে করা হচ্ছে। চট্টগ্রামের সিআরবি এলাকায় বস্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও 15 লাখ টাকা সহ 7 জনকে আটক করেছে যৌথ বাহিনী। ভোররাত থেকে সকাল পর্যন্ত সিআরবি বিআরটিএ গোয়ালপাড়া সড়ক ঘিরে অভিযান চালানো হয়। যৌথ বাহিনী জানায় এলাকাটিতে মাদক সম্রাট হাতকাটা ইদু অবস্থান করছেন এমন তথ্যে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ মোট 9 প্লাটুন সদস্য অভিযানে অংশ নেয়। তবে অভিযানে তাকে পাওয়া না গেলেও প্রায় 10টিরও বেশি মামলার আসামি তার বোন হিরোনিকে আটক করা হয়। এ সময় বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালায় যৌথ বাহিনী। বিপুল পরিমাণ দেশি বিদেশি মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেন তারা। উদ্ধার হওয়া অস্ত্র, মাদক ও আটককৃতদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। পুরো এলাকায় প্রায় 600টি বস্তির ঘরে নিম্ন আয়ের মানুষের বসবাস। সন্ত্রাস, মাদকপন্থ, চাপটাবাজ এগুলি বন্ধ হোক আমরা চাই। সবাই শান্তিতে থাকুক, দেশও শান্তিতে থাকুক, আমরা তো এটাই চাই। ফলান নষ্ট হয়ে যাচ্ছে, যুব সমাজ ধ্বংস হচ্ছে। এবার 40 টাকায় টিসিবির ট্রাকে আলু বিক্রি শুরু হলো। সকালে রাজধানীর টিসিবির ভবনের সামনে কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। জানান, সিন্ডিকেট ভাঙতে বাজার ব্যবস্থাপনাকে ঢেলে সাজাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ সময় তিনি আরো বলেন, আলুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আলুকে ট্রাক সেল কার্যক্রমে যুক্ত করা হয়েছে। এছাড়া আলু সরবরাহ বাড়াতে কাজ করছে সরকার। সংকট নিরসনের প্রয়োজনে আলু আমদানি করা হবে। এছাড়া মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে নানা পণ্যে শুল্ক প্রত্যাহার অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তবে স্থায়ীভাবে পণ্যমূল্য কমাতে হলে নির্বাচিত সরকারকে দীর্ঘমেয়াদে কাজ করতে হবে বলেও মন্তব্য উপদেষ্টার। এবারে 2 কেজি তেল, 5 কেজি চাল ও মসুর ডালের সাথে 3 কেজি আলু বিক্রি শুরু করেছে টিসিবি, যার প্যাকেজ মূল্য 560 টাকা। সরবরাহকে সহজীকরণ করার জন্য আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন পণ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সহযোগিতায় আমদানি শুল্ক তাৎপর্যপূর্ণভাবে কমিয়ে আনা হয়েছে এবং তাতে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি মেনে নিয়ে শুধু মূল্যের একটা স্থিতিশীলতা আনার জন্য এবং টিসিবির যে 1 কোটি পরিবারের যে কার্যক্রমটা আছে, এই কার্যক্রমের যে বাস্কেটটা আছে, এই বাস্কেটটাকে আরও বর্ধিত করার জন্য আলু প্রকৃতপক্ষেই একটি অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে এবং ইমিডিয়েটলি আমরা অ্যাকশন নিয়েছি। গাজীপুরে চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক শ্রমিকরা। সেনাবাহিনীর মধ্যস্থতায় দুপুরে অবরোধ তুলে নেন শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে টানা 5ম দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এতে সড়কের 1 কিলোমিটার অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা জানান, 5 দিন ধরে বিক্ষোভ করলেও মালিক পক্ষ থেকে বেতন পরিশোধের কোনো আশ্বাস মেলেনি। কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে 2-1 দিনের মধ্যে বেতন পরিশোধের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন তারা। এদিকে গতকাল শ্রমিকদের বকেয়া পরিশোধে যৌথভাবে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এদিকে সকালে গাজীপুরের জিরানি বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় এক নারী শ্রমিকের মৃত্যুর গুজবে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে কারখানা শ্রমিকরা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। নরসিংদীতে বাড়তি ভাড়া নেওয়ার প্রতিবাদ ও মানহীন সেবার অভিযোগে বাস টার্মিনাল ব্লক করেছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে নরসিংদী বাস টার্মিনাল থেকে ঢাকা গুলিস্তানগামী একমাত্র পরিবহন মেঘালয় লাক্সারি বয়কটের দাবি জানান তারা। এ সময় সকাল থেকে দুপুর অবধি প্রায় অর্ধশত শিক্ষার্থী আন্তজেলা বাস টার্মিনাল ব্লক করে রাখে। কর্মসূচি চলাকালীন সময়ে টার্মিনালে বাস চলাচল বন্ধ থাকে। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে নরসিংদী থেকে ঢাকার নির্ধারিত ভাড়া হয় যাত্রী প্রতি প্রায় 110 টাকা, কিন্তু মেঘালয় লাক্সারি পরিবহন ভাড়া নিচ্ছে 150 টাকা। টার্মিনালে বিকল্প কোনো পরিবহন না থাকা এমনটা করছে তারা বলে অভিযোগ শিক্ষার্থীদের। এই সিন্ডিকেট ভাঙ্গা না হলে সড়কে বাড়তি ভাড়া নিয়ে বাস চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় শিক্ষার্থী ও যাত্রীরা।
মানিকগঞ্জ জেলার প্রাণীজ খাদ্য উৎপাদন সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সরকারি সমন্বিত অফিস ভবনের মাল্টিপারপাস হল রুমে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রাণী সম্পদ ও জেলা মৎস্য অফিসের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাণী সম্পদ ও মৎস্য খাতের উন্নয়ন এবং সম্ভাবনা নিয়ে মতামত দেন অংশীজনরা। সেই সাথে সরকারি উদ্যোগের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন তারা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মূলত এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। এ সময় এডি, ডিডি সহ অন্যান্য কর্মকর্তাদের অপসারণ দাবি করা হয়। নগরীর শালবাগানে পাসপোর্ট অফিসের সামনে সকালে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় ভুক্তভোগীরা তাদের সাথে হওয়া নানা অনিয়ম তুলে ধরে বলেন, সাধারণ নাগরিকদের জন্য পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথচ এটা করতে এলে নানা অসঙ্গতিপূর্ণ আচরণ করা হয়। এছাড়া প্রতি ক্ষেত্রে ঘুষ দাবি করেন দায়িত্বরত কর্মকর্তারা বলে অভিযোগ করেন তারা। মানববন্ধন শেষে পাসপোর্ট অফিসের উপপরিচালকের সাথে দেখা করে সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধে 1 মাসের আলটিমেটাম দেন ভুক্তভোগীরা। এ সময় সকল অভিযোগ তথ্য প্রমাণের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। টাঙ্গাইল শহরের প্রবেশ পথগুলোতে বর্জ্য ফেলে পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। এই কর্মসূচির আয়োজন করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রিন ক্লাব, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী। সকালে টাঙ্গাইলের কাগমারি এলাকায় এই কর্মসূচি আয়োজন করা হয়। রানী দিনমণি শ্মশান ঘাটের সামনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের কয়েকজন অধ্যাপক সহ সবুজ পৃথিবী, গ্রিন ক্লাব সংগঠন ও শিক্ষার্থীরা এখানে বক্তব্য রাখেন। শিক্ষার্থী ও পরিবেশবিদরা অভিযোগ করে বলেন, প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে সড়কের পাশে বর্জ্য ফেলায় স্থানীয় বাসিন্দা ও সড়ক ব্যবহারকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকাবাসী অংশ নেন। নওগাঁয় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। বুধবার বেলা 11টার দিকে শহরের সুলতানপুর মহল্লার মিস্ত্রিপাড়ায় এর ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে নজরুলের ইসলাম প্রামাণিকের সঙ্গে আব্দুল মান্নানের জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এই ঘটনায় জের ধরে নজরুলের ওপর হামলা করে আব্দুল মান্নানের লোকজন। পরে গুরুতর আহত অবস্থায় নওগাঁ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে প্রতিপক্ষরা পলাতক। এদিকে ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান ও নওগাঁ সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঢাকা আরিচা মহাসড়কের ধামরায় স্ত্রীর মরদেহ নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অ্যাম্বুলেন্সে থাকা আরও 5 জন। দুপুরে ধামরায়ের বালিথা এলাকায় ঢাকা মেডিকেল থেকে স্ত্রীর মরদেহ নিয়ে মানিকগঞ্জ যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদুল ইসলাম পাবনার রাজাপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, বালিথা এলাকায় পৌঁছলে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে মারা যান ফরিদুল ইসলাম। এই ঘটনায় আহত হয় আরও 5 জন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবারও গ্যাং সহিংসতায় উত্তাল হাইতি। ক্যারিবিয়ান দেশটিতে গ্যাং বিরোধী সশস্ত্র বাহিনীর অভিযানে নিহত কমপক্ষে 28 জন। ভিবা আসানম গ্রুপের প্রধান বারবিকিউ নামে পরিচিত সাবেক পুলিশ কর্মকর্তা জিমি এক ভিডিও বার্তায় তার সমর্থকদের পেটিয়নভিল শহরে হামলার নির্দেশ দেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় বাসিন্দারা সন্ত্রাসীদের প্রতিহত করতে একসঙ্গে কাজ করে। জাতিসংঘের তথ্য বলছে, সাম্প্রতিক গ্যাং সহিংসতায় দ্বীপরাষ্ট্রটিতে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছেন কমপক্ষে 20,000 মানুষ। বর্তমানে রাজধানী পোর্ট অব প্রিন্সের 85% এলাকায় বিভিন্ন গ্যাংয়ের দখলে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে মহাকাশ সংস্থা স্পেস এক্স। এ সময় সঙ্গে ছিলেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ধনকুবের ইলন মাস্ক। মহাকাশ সংস্থাটি টেক্সাসের ব্রাউন্সভিলের বোকা চিকা লঞ্চ প্যাড থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। স্পেস এক্সের এটি ষষ্ঠ স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ। এই স্টারশিপ মহাকাশে যাওয়ার পর আবার পৃথিবীতে ফিরে আসবে। এর আগে পঞ্চম দফার পরীক্ষার সময় প্রথমবারে সাফল্য পেয়েছিল স্পেস এক্স। ইলন মাস্ক জানান, তাদের রকেটে করে একদিন মঙ্গল গ্রহ ও চাঁদে পাঠানো হবে নভোচারী। ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ কমে আসে, এমন মন্তব্য করে সাড়া ফেলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল স্যাম পাপারো। জানান, থার্ড ও প্যাট্রিয়টের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হয়েছে, তাই ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের মজুদ। হুতিদের হামলা থেকে জাহাজ সুরক্ষিত রাখতে লোহিত সাগরে কাজ করছে মার্কিন নেভি। ইউক্রেনে মোতায়েন করা হয়েছে প্যাট্রিয়ট, অন্যদিকে ইসরায়েল রয়েছে থার্ড। এমন পরিস্থিতিতে চীনের কোনো হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র হুমকি পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন পাপারো। ল্যান্ডমাইন বিস্ফোরণে হতাহতের দিক থেকে সিরিয়াকে টপকে শীর্ষে উঠে এলো মিয়ানমার। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু ব্যান ল্যান্ড মাইনের গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। 2023 সালে ল্যান্ড মাইন বিস্ফোরণে মিয়ানমারের হতাহতের সংখ্যা ছিল 1003 জন। অন্যদিকে সিরিয়ায় 933 জন হতাহত হন। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে ইউক্রেন ও আফগানিস্তান। মিয়ানমারের জান্তার সরকার ও বিদ্রোহী গোষ্ঠী উভয় পক্ষই ল্যান্ড মাইনের ব্যবহার করছে। বিশ্বজুড়ে ল্যান্ড মাইনে হতাহতের 84% বেসামরিক নাগরিক, যার মধ্যে 37% শিশু। ইতিহাসে সর্বোচ্চ $94,000 পৌঁছেছে বিটকয়েনের বিনিময় মূল্য। এর আগে গেল 20 নভেম্বর সর্বোচ্চ $92,000 পৌঁছায় বিটকয়েন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পরই লাফিয়ে বাড়ছে ভার্চুয়াল কয়েনটির মূল্য। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের ক্রিপ্টো ট্রেডিং ফার্ম বাক্স কেনার জন্য আলোচনা করছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপে আস্থা ফিরেছে বিনিয়োগকারীদের মধ্যে। ফলে শিগগিরই বিটকয়েনের মূল্য ছাড়াতে পারে $1 লাখ। এছাড়াও ভার্চুয়াল কয়েনের উন্মাদনায় বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সির বাজার মূল্য পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ $3 ট্রিলিয়ন। এবার খেলার খবর। আগামী বছর অনূর্ধ্ব 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে বাংলাদেশে। নারী ফুটবলের সব পর্যায়ে বাংলাদেশের জয়কার। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। খেলাও হয়েছিল বাংলাদেশে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারও পাচ্ছে স্বাগতিক হওয়ার সুযোগ। নারীদের অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসর হবে বাংলাদেশে। টুর্নামেন্ট শুরু হবে 2025 সালের 11 ফেব্রুয়ারির ফাইনাল ম্যাচ দিয়ে 19 ফেব্রুয়ারি আসরের সমাপ্তি। গেল আসরে সেরা খেলোয়াড় হয়েছিলেন বাংলাদেশের শামসুন নাহার জুনিয়র আর সেরা গোলকিপার রূপনা চাকমা। সাফ জয়ী নারী ফুটবলারদের 20 লাখ টাকা পুরস্কারের চেক তুলে দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাফজয়ী নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন বিসিবি সভাপতির হাত থেকে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে ফারুক আহমেদের সাথে আরও উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম সিনহা ও জাতীয় নারী ফুটবল দলের ম্যানেজার মাহমুদ আক্তার। এবছর নেপালে অনুষ্ঠিত সাব চ্যাম্পিয়নশিপের স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে সাবিনা ঋতুপর্ণারা। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।